বিএনপির সংসদ সদস্যরা খাই খাই ভাবটা একটু কম। আর জামাত এখন পর্যন্ত যদি বলি যে তারা তো অফিস আদায় করে নিয়েছে যার যার নির্বাচিত এলাকায়। তারপরে একজন সংসদ সদস্য তিনি গাড়ি চাইলেন জামাত জোটের এনসিপির আসাদ আব্দুল্লাহ, তিনি তার গাড়ি লাগবে। তারপর এখন মাইক্রো ওভেন, তারপর ওয়াশিং মেশিন, জানালার পর্দাটা পর্যন্ত লাগবে। এবং এই সংসদে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য পরে দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু নিজের পিতা কবে মারা গেছেন না বেঁচে আছেন এটাই নিজে বিভ্রাট করে ফেলেছেন। এই যে কর্মকাণ্ড চলছে, আপনাদেরও তো কিছু প্রয়োজন আছে, আপনারা তো এমপি, হ্যাঁ, তো আপনারা চান না, তারা এত চায়, বিষয়টা আসলে কি? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এটা একজন সংসদ সদস্য তার কি হওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত না, কতটুকু পার্সোনালিটি তাকে গেইন করা উচিত, কতটুকু তার লুজ করা উচিত, এটাই তারা বুঝার আগে এমপি হয়ে গেছে। মানে সুবিধা বলেন সমস্যা বলেন এইখানে। এখন কথা হচ্ছে তারা তো মানে তাদের জায়গা থেকে বলেছিল যে তারা যেভাবে এত বছর স্বাধীনতার পরে এত বছর তারা রাজনীতি করে সর্বোচ্চ 17টা আসন পেয়েছে, সেই যদিও তারা বলেছিল যে তারা ক্ষমতায় আসতেছে, তারাই সব, বিদেশিরা তাদেরকে খুব খাতির যত্ন করে, বিদেশিরা তাদেরকে ডাকে, বিদেশিরা তাদের বাসায় আসে, এইসব বলে তারা ডিপ স্টেটকে তুলনা করেছিল, তারা ধরে নিয়েছিল। কিন্তু ওই যে খাসিলত একটা জিনিস আছে না, ওইটাই তারা ওই সর্বোচ্চ 17 বা 3 বা 2 এরকম জায়গাটা পেরোতে পারে নাই, যে কারণে তারা নিজেরাই বলেছিল নির্বাচনী ইস্তেহারে, নট অনলি নর্মাল কোনো ডিসকাশনে না, নির্বাচনী ইস্তেহারে বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে প্লট এবং গাড়ি নেব না। বিএনপি কিন্তু তখনও কিছু বলে নাই, ইলেকশন পর্যন্ত বিএনপি কিছু বলে নাই। কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরে বিএনপি যখন রাষ্ট্রীয় দায়িত্ব আসলো, ক্ষমতায় আসলেন, তখন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকে মাননীয় প্রধানমন্ত্রী, উনি প্রথমেই ঘোষণা দিলেন আমরা কেউ গাড়ি নিব না, আমরা কেউ জায়গা বা প্লট বা ফ্ল্যাট নিব না। তো এটা দেওয়ার পরে তো তাদের খুব খুশি হওয়ার কথা ছিল, আমরা তাই মনে করেছিলাম যে তারা, এবং আমরা রাজনীতি আপনি জানেন যে ট্রাম্পের উপর ট্রাম্প খেলা হয়, তো আমরা ভেবেছিলাম যে আমরা একটা লাস্ট ট্রাম্পটা আমাদের হাতে ছিল, আমরা বোধহয় মেরে দিলাম। এবং সেটা অবশ্যই সমস্ত ক্রেডিট আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর, কারণ এটা উনি কারোর সাথে আলোচনা না করে উনি এটা বলেছেন, এবং আমাদের অনেকেরই মনের কথা। আমি এই জন্য আমাদের মনের কথা বলছি যে আমরা যদি পজিটিভ প্রতিযোগিতায় লিপ্ত হই, একটা সময় আমরা ভুলে যাব যে এমপি মানেই বোধহয় টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা এবং ক্ষমতা, এটার কাজ দিয়ে আমরা যাব না। এই দিক থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে খুব ভালো একটা ডিসিশন দিয়েছেন। কিন্তু অপোজিশনরা যে মনে মনে এটা যে খালি কথার কথা বলেছে, ওনারা যেটা আমি মাঝে মাঝেই বলি, ওনারা যা বলেন তা করেন না, আর যা করেন তা বলেন না। ওনারা যে মানে বলেছিলেন না করার জন্য, এটা আমরা আসলে বুঝতে পারিনি। কখন বুঝতে পারলাম, যখন ওনাদের এমপি এরা সবার হয়ে একজন বললেন যে তার গাড়ি নাই, তার আসতে অসুবিধা হয়। স্বাধীনতার পরে আপনি জানেন অনেক এমপিরই কিন্তু গাড়ি ছিল না, অনেক এমপি সৎ থেকেও কিন্তু পৃথিবী ছেড়ে চলে গেছে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু একদম শেষ জীবনে কিছু না কিছু করে খেয়েছেন সততার জন্য। তো এটা এমন নতুন না যে আপনার গাড়ি এখনই মাত্র নাই। যাই হোক, আমরা একটু অবাক হলাম যে যারা এই গাড়ির কথা বললো তারাই এখন গাড়ি চাচ্ছে। শেষে মাননীয় প্রধানমন্ত্রী একরকম আপনার আইন করে গাড়িটা বন্ধ করে দিল। তো যাই হোক, এখন তারা যে এই পর্যন্ত আসবে এটা কিন্তু আমার বোঝা ছিল না, কারণ আপনি জানেন যে সংসদের প্রতি মিনিটের দাম কত। এটা শুধু রিসেল ভ্যালুজ, এটা আমি বলছি না, এটা মেন্টাল ভ্যালুজ এর কথা বলছি না, আমি শারীরিক ভ্যালুজ এর কথাও বলছি। কোটি কোটি টাকা যেখানে মিনিটে খরচ হয়, লক্ষ লক্ষ টাকা, সেই জায়গায় তারা 2 মিনিট যদি খরচ করে, একটা মাইক্রোওয়েভ সর্বনিম্ন 5,000 4,000 থেকে 10 20 30,000 50,000 পর্যন্ত আছে ব্যবসায়িক ওয়েভ গুলো। কিন্তু
যেখানে উনি ওয়েব যে 1 মিনিট নষ্ট করলেন, সেই 1 মিনিটের ভ্যালুস কিন্তু লক্ষ টাকার উপরে। এই যে আমরা জানি না যে আমরা কোথায় আছি, এই যে আমাদের অবস্থান। একটা ওয়াশিং মেশিন কত টাকা? 5-7 হাজার টাকা থেকে শুরু করে আপনার 20-50-1 লাখ টাকা হল, কিন্তু তার চেয়ে অনেক বেশি উনি 1 মিনিটে খরচ করলেন। এই জায়গাটা তারা বুঝেন কিনা আমি জানি না। এই টাকাটা কাদের টাকা? এই টাকাটা বাংলাদেশের জনগণের টাকা, আপনার টাকা, আমার টাকা, আপনার বাসার ছোট মানুষটার টাকা, সবার মাথা পিছু টাকা এই সরকারে, এই সংসদে। তো এই জায়গাটায় আপনার ওরিয়েন্টেশনটা তাদের আগে দরকার আমি মনে করি। এবং পর্দার চাইলো পর্দা, আমি আপনাকে বলি, আমি আপাতত আমিও একটা ওই নামে একটা বাসা পেয়েছি ছোট্ট, সেখানে আপাতত আমি অফিস হিসেবে কাজ করি। মাঝে মাঝে আমি বিকালে বসি, এলাকার লোকজন আসে, সেইখানে পর্দা নাই। আমি কিন্তু আপনার বাসা থেকে আমার ইউজ করা পর্দা, পুরানো পর্দা আমি নিয়ে গিয়ে টানিয়েছি, যে আমি যা বসবো, বাইরে থেকে দেখা যাবে। এইটা একটা পর্দার দাম কত? সবচেয়ে বড় কথা, একজন মাননীয় সংসদ সদস্য, তাকে তো একটা অনারিয়ামও দেওয়া হয়। সে না হয় ওই অনারিয়াম থেকে 1-2-5টা পর্দা কিনলো। এটার জন্য যেভাবে কথা বলা, সেটা ওই যে গ্রামে একটা কথা বলে যে ছোট লোক বড় হতে 100 বছর লাগে, বড় লোক ছোট হতেও 100 বছর লাগে। আমি কিন্তু এই বড় লোক মানে ধনীকে বুঝাইনি, মনটাকে বুঝিয়েছি। ধন্যবাদ। যাবো একটু আওয়ামী লীগ প্রসঙ্গে। আগামী 23 তারিখ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। পুলিশ ইতিমধ্যে সব জায়গায় পুলিশের দিক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সারা দেশে পুলিশের যতগুলো উইং আছে, যে পুলিশের ওই নির্দেশনায় একটা ইঙ্গিত আছে এরকম যে আওয়ামী লীগ এবং এনসিপি, আওয়ামী লীগ যদি প্রকাশ্যে মিছিল করে তাহলে এনসিপির সাথে সংঘাত সংঘর্ষ হতে পারে। আমি প্রসঙ্গটা ভূমিকাটা একটু বড় করে বলছি। রিসেন্টলি আওয়ামী লীগের মিছিলের পরিমাণ আগের চেয়ে গত 2 বছর যে কোনো সময় তুলনায় বেড়ে গেছে, অনেক বাড়ছে। তারা রাজধানীতে মিছিল করে, সারা দেশে মিছিল করছে। অনেকে বলছেন যে বিএনপি কিছুটা আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, অফিসিয়ালি হয়তো নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে না, কিন্তু তারা সংঘাত সংঘর্ষ এড়ানোর জন্য কিছুটা স্পেস দিচ্ছে, এবং যেটা আওয়ামী লীগ এনজয় করছে, কিছুটা হলেও প্রশ্রয় দিচ্ছে। ভেতরে কি কোথাও কোনো সমঝোতার ইঙ্গিত আছে কিনা, আপনারা কি সেরকম কিছু চিন্তা করছেন কিনা? এবং 23 তারিখ ঘিরে যদি কোনো সংঘাত সংঘর্ষ, বিএনপি ভূমিকাটা কি হবে? দেখেন, ভিতরে যদি কিছু থাকে সেটা তো আমি আপনাকে বলবো না। 1 নাম্বার, যদি আমি জানতাম, আসলে আমি জানি না। ভিতরে যদি থাকে তাহলে সিনিয়র নেতৃবৃন্দ জানবে, আমার জানার কথা না। তারপর সেকেন্ড থিং হলো, বিএনপি কে আমি যতটুকু জানি, বিএনপি কখনোই কট্টরপন্থী না। বিএনপি একটি মধ্যপন্থা দল। বিএনপি সবার আপনার অধিকারকে বিশ্বাস করে, সবার কর্তব্যটাকেও বিশ্বাস করে। কেউ যদি কর্তব্য পালন না করে, বিএনপি নিজেই সেই কর্তব্য পালন করে, বাট অধিকারটা সবাইকে দিতে চায়। তো সেই মধ্যপন্থী দল হিসেবে বিএনপি, যেমন ধরেন আপনার তোফায়েল আহমেদের জানাজা করার জন্য তাদের কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু ওইখানে অ্যারেস্ট হয়েছে। আপনার লাশ সামনে রেখে যখন জঙ্গি মিছিল করেছিল, একটা লাশকে বিদায় দেওয়ার জন্য, সেখানে কিন্তু সবাই কিন্তু নীরব থাকে। হয়তো তার জীবনী নিয়ে কথা হয়, আস্তে আস্তে কথা হয়, একটা রেঞ্জের মধ্যে কথা হয়, যেখানে কোনো তালি হয় না। সেইখানে যদি জঙ্গি মিছিল করে, আমি বলবো তারা কি তাদের পূর্বপুরুষকে সত্যিই ভালোবাসলে তো এই কাজটা করার কথা ছিল না। তো দেশের মঙ্গলের জন্য, শান্তির জন্য পুলিশ হয়তো সে অ্যারেস্ট করেছিল। আমি জানি না এখন ছেড়ে দিয়েছে কিনা, হয়তো ছেড়েও দিয়েছে। যাই হোক, আমি মনে করি যে এই যে আপনি যেটা বললেন, সেটা তারা মিছিল করাটা একটা নিষিদ্ধ দল হিসেবে কিংবা স্থগিত দল হিসেবে মিছিলটা আসলে বেমানান। তারা তাদের দলকে স্মরণ করতেই পারে, সেই স্মরণ করার জন্য তো মনে মনেও স্মরণ করা যায়। এমন না তো যে আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। মামলা বিচারাধীন, এর মধ্যে হয়তো আরো অনেক কিছুই হবে। অনেক আস্তে আস্তে মানুষের তো স্মৃতিগুলাও স্খলন হয়। আপনার মানুষের জন্য মানুষের রাগটাও কমে যায়, রাগ কমে গেলে একরকম হবে। আমি মনে করি যে তাদের ধৈর্য ধারণ করা উচিত, ধৈর্যের বিকল্প হতে পারে না।
মানে আপনি মনে করছেন যে আওয়ামী লীগের আরো একটু ধৈর্য ধরা উচিত যে হুম। নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য? সম্ভাবনা আছে হয়তো বা যে প্রত্যাহার হতেও পারে। হতে পারে। আচ্ছা, আবার আমি ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হলো যে আপনি আপনার বক্তব্যে বলছেন যে দেশের বাইরের কোনো শক্তি চেয়েছিল জামাত ক্ষমতায় আসুক। আপনার মনে আছে নির্বাচনের আগে আমি ইন্টারন্যাশনাল বলি মিডিয়া, নাই, এটা আমি বলি নাই, এটা জামাত বলেছে। তারা ইলেকশনের আগে এই ধরনের কথা বলতো, আমি বলি নাই এটা। জামাতের কথাটাই আমি রিপিট করলাম। আপনার নিশ্চয় মনে আছে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও খবর ছিল, নিউ ইয়র্ক টাইমস এর মতো, টেলিগ্রামের মতো পত্রিকার খবর ছিল যে আমেরিকান এমবিসি জামাতকে ব্যাক করছে ক্ষমতায় আসার জন্য। আপনার কি মনে হয় যে এখনো ডিপ স্টেট খেলা করছে, বা যারা একসময় চেয়েছে জামাত ক্ষমতায় আসুক বা চলে এসছে বিএনপি, তাদের ইচ্ছা মরে গেছে, তারা কি এখনো চেষ্টা করবে না আপনাদেরকে ফলসে ফেলে তাদের ইচ্ছার যে শক্তি তাদেরকে ক্ষমতায় আনার জন্য? দেখেন, ডিপ স্টেট আমি বুঝি না, আমি বুঝি যে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য বাংলাদেশ নিয়ে অনেক রাষ্ট্রের মাথা ব্যথা, এবং বাংলাদেশ নিয়ে অনেক রাষ্ট্রের অন্যরকম স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তারা অনেক রকম খেলা খেলে। সেই খেলায় তারা হয়তো চেষ্টা করে, সব চেষ্টা সবসময় সফল হয় না, কিন্তু যদি কখনো সফল হয় তখন এই বাংলাদেশটা বাংলাদেশ থাকবে না। আমি এইটুকুই আপনাকে বলতে পারি, যে এই দেশটা আর যাই হোক না কেন, এই দেশটার চিরশত্রুকে, দেশ প্রতিষ্ঠিত হওয়ার সময় যারা দেশের পক্ষে লড়েছে তারা হচ্ছে দেশের মিত্র। যারা এই দেশটা হোক যে সেটাই চান নাই, তারা তো এখনো সেই দেশটাকে ধারণ করেন না। আমি কারো শত্রু হিসেবে কথা বলছি না, তারা কি করেন আমি সেটাই বলছি। কারণ তারা ইতিমধ্যে গত এইবারই আপনার শহীদ মিনারে এবং আপনার স্মৃতিসৌধে দুই জায়গায় যে একটা কথা বলেছেন তারা, যে তারা নিয়ম মানার জন্য গিয়েছেন। তার মানে কি, আমরা কিন্তু শুধু নিয়ম মানার জন্য যাই না, জানেন। আমি আমার কথা বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম প্রত্যেক বছর আমি যেতাম, আমি দল করি, প্রত্যেক বছর আমি যাই। কিন্তু ওই যে করোনার সময় বা আপনার কখনো কোনো সমস্যায় আমি যদি একবার যেতে না পারি, তখনও আমি দিনের বেলা যখন ভিড় থাকে না, হয়তো রিক্সা দিয়ে আমি গেলাম বা গাড়িতে গেলাম, গিয়ে শহীদ মিনারের ওইখানে একটু দাঁড়ালাম। এই যে আকুতিটা, এটা কিন্তু আমার ভেতর থেকে আসে, এটা কেউ আমাকে শিখিয়ে দেয় নাই। হ্যাঁ, কিন্তু তাদের কথা তারা নিজেরাই বলছে যে আমরা নিয়ম মানার জন্য এসেছি। এই যে নিয়ম মানার জন্য যারা আসে তারা কি রাষ্ট্রকে সত্যিই ভালোবাসে? তো যারা রাষ্ট্রকে ভালোবাসে না, তাদের হাতে যদি রাষ্ট্র পড়ে, সেই রাষ্ট্র দলিত হবে, মথিত হবে, এটাই তো স্বাভাবিক। আপা, আপনি জানেন যে ডক্টর ইউনূস সরকার কি করে গেছে? আপনার মধ্যেই জাতি সবচেয়ে বেশি জেনেছে ইউনূস সরকার সম্পর্কে। আমাদের এখানে যারা আলোচনায় আসেন তারা সবসময় বলেন যে বিএনপি কেন ডক্টর ইউনূস সরকারকে এত শেল্টার দিচ্ছে, তার সমস্ত উপদেষ্টা ডক্টর ইউনূস মামলা করতে গেলে মামলা হচ্ছে না, এর দায় একদিন না বিএনপির কাঁধে চলে আসে। আপনার কি মনে হয় যে কি হওয়া উচিত ছিল, কি হচ্ছে? আসলে কি, শোনেন, বিএনপি আসছে 4 মাস রাষ্ট্রের দায়িত্বে আসছে, সেই 4 মাসের মধ্যে অনেক রকম সমস্যার উপর দিয়ে বিএনপিকে জার্নি করতে হচ্ছে। এই জার্নিটা কিন্তু এত সহজ জার্নি না, যে কারণে হয়তো অন্যদিকে দৃষ্টি একটু কম দিচ্ছে, কিন্তু একদমই যে কম দিচ্ছে এটাও কিন্তু বলা যাবে না। নিশ্চয়ই আপনিও শুনেছেন, আমিও শুনেছি, অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে, অনেকের পাসপোর্টের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো, এখন আপনার যদি এই দেশে 5,000 10,000 কোটি টাকার ব্যবসা থাকে, আপনি গেলেও আপনাকে কিন্তু ওই টাকার মায়ায় ফিরে আসতে হবে। সেই কারণে হতে পারে যে আপনাকে একটু রশিটা ঢিলা দিয়ে রেখেছে। কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে আমরা কেউই কিন্তু রাষ্ট্রের বাইরের কেউ না। রাষ্ট্রের প্রয়োজনে যখন যাকে দরকার তখন কিন্তু তাকে অবশ্যই দেখা করতে হবে, কথা বলতে হবে, এবং আপনার যা ঘটনা ঘটেছিল তার জবাব দিতে হবে। ধন্যবাদ নিরূপা। আমি সবশেষ প্রসঙ্গে যেতে চাই, ভারত বাংলাদেশ সম্পর্কে দুইটা পক্ষ আমাদের দেখা, আমাদের পর্যবেক্ষণে দুইটা পক্ষ দাঁড়িয়েছে, দুই পক্ষ কট্টর পক্ষ, ভারতেও বাংলাদেশেও। ভারত থেকে একদল বলছে
আমাদের রংপুর দখল করে নিবে, রংপুর কিনে নিবে, চট্টগ্রাম বিচ্ছিন্ন করে ফেলবে। আমাদের দেশ থেকেও আরেক দল বলছে যে সেভেন সিস্টার তছনছ করে দিব। দুই পক্ষে এই গত এক সপ্তাহের মধ্যে এগুলো বেশি হচ্ছে, এবং এই শক্তিগুলো কোনোটাই আমাদের দেশে বলি ভারতের মেইন স্ট্রিম শক্তি না। এই হয়তো আপনার কোন আমাদের দেশে যেরকম যেসব রাজনৈতিক দলের কোনো সমর্থনই নেই, সংসদে কোনো প্রতিনিধিত্ব নেই, তারা বেশি কথা বলছে। ভারতেও উগ্র হিন্দুবাদীদের মধ্যে এই আলাপটা বেশি। আপনার কি মনে হয় যে ভারত বাংলাদেশ সম্পর্ক ডক্টর ইউনূস যে জায়গায় রেখে গেছে, এই জায়গা থেকে উত্তরণের জন্য আসলে কি করণীয় সরকারের? দেখেন, সরকারের কূটনৈতিক ব্যবস্থাটা ভীষণভাবে জোরদার করা উচিত। কূটনৈতিক ব্যবস্থার উপর তার কিছু হতে পারে না। সম্পর্ক একটা বিশাল ব্যাপার। আমি মনে করি যেহেতু প্রতিবেশীর ব্যাপার, এটা একটা আলোচনার মধ্যে সুরাহা করা উচিত। তো সেই আলোচনায় আসলে কানে হাত দিয়ে চিলের পিছনে না দৌড়ে আগে কানে হাত দেওয়া উচিত, যে আমার কানটা ঠিক মতো আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ট্রিটমেন্ট একরকম, আর যদি না থাকে তাহলে ট্রিটমেন্ট অন্যরকম। সেই জায়গায় আমি বলবো যে সবকিছুই খুব খোলা মনে, সরল মনে আপনার জাস্টিফাই করা উচিত। যদি কোনো এই ধরনের কোনো ঘটনার যদি আভাস পাওয়া যায়, সেটাও কূটনৈতিক ভাবে সমাধানে আসা দরকার। এবং আমি মনে করি বিএনপি সরকারের এই ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা বলেন, দূরদর্শিতা বলেন, এটা আছে। হয়তো বিএনপি সরকার ইনশাল্লাহ পারবে। ফুয়াদ ছেলেটা কষ্ট পায়, ৭১-এর ১৬ই ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায়। টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম, ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যেই ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? ৭১-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে ২৪-এর ৫ই আগস্ট। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো ১ সপ্তাহ ২ সপ্তাহ কাদের সিদ্দিকীরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে তাদের রক্তে, তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? চরমপন্থী ফুয়াদ কেন ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না? আসুন, এই জিনিসটা ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি আত্মসমর্পণের যে দলিল স্বাক্ষর করেছিল, তার আলোকে একটু বিবেচনা করে দেখি। বেশি সময় নিব না বন্ধুরা, সাথে থাকুন। আত্মসমর্পণের এই দলিলটা গতকাল আমাদের বন্ধু, জনপ্রিয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্টেন্ট ক্রিয়েটর সাজ্জাদ কাদির তার ফেসবুকে পোস্ট করেছে, আমি সেটা শেয়ার করেছি। এই দলিলটার সাথে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০০২ কি ৩ সালে, যখন আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে কাজ করতে ঢুকি। সেখানে অনেক ধরনের ডকুমেন্টেশন ছিল, এবং ডকুমেন্টের মধ্যে এই দলিলটা ঢুকানো ছিল, ছোট এক পাতার একটা দলিল। এবং এটা আবার আমি ফাইলও পেয়েছিলাম, পাকিস্তান ডেস্ক, যেটা পাকিস্তান সংক্রান্ত কাজকর্মের যে ফাইলগুলো যেখানে রাখা হয়। তখন আসলে অত ভালো করে পড়িনি, এটা গতকালকে এই আমাদের বন্ধুর ফেসবুক থেকে নিয়ে আমি পড়লাম। দলিলে স্বাক্ষরে স্পষ্ট বলে দেয়া হয়েছে যে কারা কারা সারেন্ডার করছে পাকিস্তানের সকল বাহিনী, ল্যান্ড, এয়ার, নেভি, সাথে সকল প্যারামিলিটারি ফোর্সেস। এই প্যারামিলিটারি ফোর্সেস গুলা ছিল আমাদের যে রাজাকার, আল বদর, আল শামস নামে আমরা যেসব বাহিনীর কথা শুনি সেগুলি, এবং সিভিল ফোর্স বা যারা সিভিলিয়ান যারা সহযোগিতা করেছিল তারাও কিন্তু এখানে সারেন্ডারটা করে। কিভাবে আমি একটু বলি, দেখেন। আমি আবার একটু ইতিহাসটা দেখার জন্য বিভিন্ন জিনিস খোঁজ নিয়ে একটা জিনিস পেলাম। 14ই ডিসেম্বর 1971 সালে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি হলো তখন পূর্ব পাকিস্তানের কমান্ডার, মানে সর্বাধিনায়ক আর কি। যেমন পুরো পাকিস্তানের সর্বাধিনায়ক ছিল জেনারেল ইয়াহিয়া। সর্বাধিনায়ক মানে হলো সেনাবাহিনী প্রধান। পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান ইয়াহিয়া, প্রেসিডেন্ট ইয়াহিয়া, আর পূর্ব পাকিস্তানের জন্য সেনাবাহিনী প্রধান, অর্থাৎ এই কমান্ড, ইস্ট কমান্ড বা ইস্টার্ন কমান্ড যাই বলুক, সেটা ছিল লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি।
আর ওই সময় পূর্ব পাকিস্তানের গভর্নর ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী। রাও ফরমান আলী আর নিয়াজি দুইজন 14ই ডিসেম্বর 1971 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেটে যায়। তখন কনসাল জেনারেল ছিল হারবার্ট ডি স্পিভ্যাক। আমরা আর্চার ব্লাড নামক অনেক নাম জানি। আর্চার ব্লাড ছিল আমাদের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন ঢাকাতে মার্কিন কনসাল জেনারেল। উনি খুব সম্ভবত জুনে বদলি হয়ে যান, তারপরে 2-1 মাস পরে আসেন যে ভদ্রলোক আসেন, ওনার নাম হলো হারবার্ট ডি স্পিভাক। হারবার্ট ডি স্পিভাক স্টেট ডিপার্টমেন্টে যে টেলিগ্রাম পাঠিয়েছে, 300 নাম্বার টেলিগ্রাম, এইটা পড়ে একই জিনিস আপনি দ্বিতীয়বার স্পষ্ট হতে পারেন। অ্যাকচুয়ালি হারবার্ট ডি স্পিভাক যেই টেক্সট স্টেট ডিপার্টমেন্টে পাঠিয়েছে, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি এখনই পড়তে পারেন, তার ভাষা আর ইয়ের ভাষায় তেমন কোনো পার্থক্য নাই। মানে তার এসেন্সটা, নির্যাস আর সারেন্ডারের যে দলিল যেটা পাবলিকলি সই করা হয়েছে, এই দুটোতে কিন্তু কোনো পার্থক্য নাই। নিয়াজি স্পিভাক সাহেবকে ফোন করে বলে যে আমি তোমার সাথে দেখা করতে আসতে চাই। রাও ফরমান আলীকে নিয়ে ফোন করে গিয়ে দেখা করে স্পিভাক সাহেবের সাথে কনসাল জেনারেল, গিয়ে তারা এই সারেন্ডারের এই কাগজটা দেখায়। এটা একটা চিঠি আকারে এই দুইজন আবার সই করে তাকে দেয়। ওই স্পিভাক সাহেব যেন এটা ভারতীয়দের সাথে কমিউনিকেট করেন, অর্থাৎ এই পাকিস্তানিদের সাথে ভারতীয়দের সরাসরি কমিউনিকেশনটা ছিল না, কমিউনিকেশনটা করা হয় স্পিভাক সাহেবের সাথে। স্পিভাক এটা দিল্লিতে এবং ভারতের ইস্টার্ন কমান্ডে ওই চ্যানেলটা উনি ক্রিয়েট করেন। যেই চিঠি তারা নিয়ে গেছে সারেন্ডারের শর্তগুলো, সেখানেও এই জিনিসগুলো লেখা আছে যে কাদের কাদের নিরাপত্তা চায়, কাদের কাদের আত্মসমর্পণ করতে রাজি নিয়াজি। সেটা হলো ওই যে পাকিস্তানি ফোর্সের যারা পূর্ব পাকিস্তানে আটকা পড়ে গিয়েছিল যুদ্ধ করতে এসে, তার সাথে পূর্ব পাকিস্তানের যত প্যারামিলিটারি ফোর্সেস তারা ক্রিয়েট করেছে, রাজাকার, আল বদর, আল শামস, এবং যেসব সিভিলিয়ান যুদ্ধ চলাকালীন পাকিস্তানিদের সহায়তা করেছে। আরো একজনের চেয়েছে, যেটা হলো যেসব মানুষ 1947 সালের পরে পশ্চিম পাকিস্তান থেকে যেসব মানুষ পূর্ব পাকিস্তানে বসবাস করা শুরু করেছিল, ব্যবসা বাণিজ্য বিভিন্ন সূত্রে, এগুলো আমরা জানি। এই সবার নিরাপত্তা চেয়েছে এবং এই সবার পক্ষে জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছে। সেইটা আপনারা ওই কাগজটা পড়লে পাবেন, আত্মসমর্পণের যে দলিল। এটা আমার ফেসবুকে আছে। আমার এই ভিডিওর এডিটরদের বলবো যে ওইটা একটা এডিট করার সময় কাগজটা দেখিয়ে দেওয়ার জন্য। এখন এই যে ফুয়াদ ছেলেটা কষ্ট পায়, 71-এর 16 ডিসেম্বরকে সে বিজয় দিবস মনে করে না, এটা তো খুবই স্বাভাবিক, তাই না? সেই দিন তো এই ছেলের আইডিওলজিক্যাল ফাদার, রুহানি আব্বা, যাই বলুন, নিয়াজি দলিলটা সই করেছে এবং যেখানে সুস্পষ্ট ভাবে বলা আছে যে আমি নিয়াজি এবং আমার ছেলে ফুয়াদ আমরা আত্মসমর্পণ করছি। আমি রূপকার্থে বলছি, ফুয়াদ তো একা না। এই যে শাহরিয়ার কিংবা গোলাম আজম কিংবা শফিক জামাতের, সবাই তো সেদিন যখন আপনার নিয়াজি যখন দলিলটা সই করে, এদের সবার রুহানি হাতটা তো নিয়াজির হাতের উপর লাগানো ছিল, হ্যাঁ, বসানো ছিল। সেই জায়গায় কিন্তু তারা সইটা করেছে। এখন বলুন তো, এই অবস্থায় কেন ফুয়াদের মনে হবে যে 71 সালের 16 ডিসেম্বর কিংবা জেনারেলি 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানে ফুয়াদের বিজয় দিবস? ফুয়াদ তো এটা মনে করার কোনো কারণ নাই। আরেকটা জিনিস এখানে একটু বলি, এই যে সারেন্ডারের দলিলটা পড়ার পরে আমি যেটা দেখলাম, এইখানে একটা তর্ক, জামাত জঙ্গি এই তর্কগুলো তুলে যুদ্ধটাকে খাটো করার চেষ্টা করে বা আমাদের বিজয়টাকে খাটো করার চেষ্টা করে। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এগুলো শক্তভাবে জবাব দিতে ভয় পাই বা লজ্জা পাই। সেটা কি? তর্কটা কি? যে সারেন্ডারটা তো নিয়াজি করেছে জগজিৎ সিং অরোরার কাছে। জগজিৎ সিং অরোরা কি? উনি হলেন একজন লেফটেন্যান্ট জেনারেল, ইন্ডিয়ান ইস্টার্ন কমান্ডের প্রধান। এখন অরোরা সাহেব করলো কেন এইটা, যে কোনো বাংলাদেশি করলো না কেন, এটা নিয়ে নানান তর্ক করা হয়। এখানে দেখুন 2-3টা বিষয় আছে। প্রথম বিষয় হলো যে এখানে অনেক দলিল দস্তাবেজ আছে, এই দলিল দস্তাবেজে করে আমি ইয়ে করতে চাই না, লম্বা করতে চাই না। প্রথম কথা হলো যে নিয়াজিরা কোনো ফ্রিডম ফাইটার বা বাংলাদেশি যদি এই দলিল সই করতো, সে তখনই এটা সই করতে রাজি ছিল না। কেন ছিল না? ওদের মানে লজ্জা লাগছিল যে হ্যাঁ, পূর্ব পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করবে। সুতরাং ইন্ডিয়ান জেনারেলের কাছে আত্মসমর্পণ করাকে নিয়াজি বেশি মর্যাদা থাকার মনে করেছে।
তাহলে আমাদের স্বার্থটা কি ছিল? দ্রুত নিয়াজির সইটা গ্রহণ করা, নাকি আর এইটা নিয়ে আরো কিছুদিন দেরি করা? হ্যাঁ, আলাপ আলোচনার মাধ্যমে একজন বাংলাদেশের কাছে সই করো। আলাপ আলোচনা করলেও সই করতো কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু তখন যে অবস্থা গিয়েছিল এবং রাও ফরমান আলী এবং নিয়াজি যে হন্তদন্ত হয়ে কাগজের স্পিরিটটা দেখলে বোঝা যায়, টেলিগ্রামের, যেটা স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে থেকে আমি পড়লাম, ওরা তো তখন ভয়ে আতঙ্ক, যেই ভয়টা ফুয়াদদের জন্য কিন্তু ফিউচারে আসছে আবার, কারণ ওরা তো রিভাইভ করেছে, তাই না? ৭১-এর পরাজয়টাকে তো আবার ঘুরিয়ে দিয়েছে ২৪-এর ৫ই আগস্ট। এরা এত আতঙ্কগ্রস্ত, যত দ্রুত পারুক সারেন্ডার করে ফেলতে চাচ্ছে এবং বলছে যে দেরি হলে অনেক বেশি মানুষ মেরে ফেলবে মুক্তি বাহিনী, এবং বেশি কিন্তু মারা পড়তো কিন্তু এই আল শামস আল বদর রাজাকার বাহিনী, এই জামাত বাহিনী কিন্তু। অর্থাৎ যদি এই আলোচনাটা চলতো, যেটা রাজাকাররা লজ্জিত করার চেষ্টা করে যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণ, ইন্ডিয়ানদের অবশ্য তাদের অন্য সাইকোলজি হয়তো এখানে কাজ করে, সেটা একটু পরে আসি, তাহলে হয়তো ফুয়াদরা বেঁচেই থাকতো না এই পৃথিবীতে। আজকে কোনো ফুয়াদের জন্মও হইতো না যদি আরো ১ সপ্তাহ ২ সপ্তাহ কাদের সিদ্দিকীরা যেই ক্রোধ, যেই পরিমাণ তেজে, তাদের রক্তে তখন যেই স্পিরিট আমাদের বড় বড় মুক্তিযোদ্ধাদের, এই রাজাকারের আবুগুলা কি বেঁচে থাকতো? হ্যাঁ, বাংলাদেশে যারা ছিল, একটা রাজাকার বেঁচে থাকতো যদি আর ১ সপ্তাহ ২ সপ্তাহ যদি এটা নিয়ে আলোচনা চলতো যে কার কাছে আত্মসমর্পণ করবে, একটাও বেঁচে থাকতো না। অর্থাৎ বেঁচে থাকলেও ধরেন 90% কিন্তু খতম হয়ে যেত। ফলে দ্রুত সারেন্ডারটা হয়ে যাওয়াতে কিন্তু রাজাকারগুলা বেঁচে গেছে, এটা ওদের সৌভাগ্য, এবং ওদের খুশি থাকা উচিত যে ইন্ডিয়ানদের কাছে আত্মসমর্পণের যে শর্ত নিয়াজি দিয়েছিল সেটাকে চেঞ্জ করে একজন বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করার জন্য আরো যে দীর্ঘ আলোচনার দরকার হতো, সেইটা না হওয়াতে রাজাকারগুলা বেঁচে গেছে। এখানে কিন্তু ওদের লাভই হয়েছে। আর সারেন্ডারের ওই দলিলে দেখবেন এইখানে তর্কের কোনো অবকাশ নেই। সেখানে বলা হয়েছে যে পাকিস্তানি বাহিনীগুলি এবং তাদের সহযোগী বাহিনীগুলি, যেগুলো রাজাকার, আল বদর, আল শামস, তারা কাদের কাছে সমর্থন করছে? তারা সমর্থন করছে ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে। সুস্পষ্ট লেখা আছে ওখানে, ইন্ডিয়ান ফোর্স এবং বাংলাদেশ ফোর্সের কাছে, যার কমান্ডার হলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। হতে পারে বাংলাদেশ বাহিনী আর ভারতীয় বাহিনী তখন মিত্র বাহিনীর কমান্ডার যে কোনো জায়গা থেকে হতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে বড় কমান্ডার কে ছিল মিত্র বাহিনীর? আইজেনহাওয়ার, আমেরিকা তো সেই যুদ্ধে সহযোগী ছিল। মূল পক্ষ তো ছিল ইংল্যান্ড, অর্থাৎ ইউকে এবং জার্মানি, যদি আমরা মেইন প্রতিপক্ষ ধরি। একদিকে জার্মানি আর একদিকে ফ্রান্স, ইংল্যান্ড, আরো অনেক দেশ আছে, বাট এরাই তো মেইন। যদি একেবারে কঠিন প্রতিপক্ষ ধরি, ইংল্যান্ড বা ইউকে এবং জার্মানি, কিন্তু তাদের জেনারেল আইজেনহাওয়ার ছিল তাদের কমান্ডার। যাকে ইতিহাস আমি এখন হঠাৎ করে বলছি, একটু এদিক সেদিক থাকতে পারে, ওগুলো নিয়ে তর্ক করবেন না, কিন্তু মূল স্পিরিটটা হলো যে কাগজটাতে স্পষ্টভাবে লেখা আছে ভারতীয় বাহিনী এবং বাংলাদেশ বাহিনীর কাছে পাকিস্তান বাহিনী এবং তাদের পূর্ব পাকিস্তানি দোসররা আত্মসমর্পণ করছে। হ্যাঁ, এইখানেও যদি জিনিসটা এইভাবে লেখা থাকতো যে বাংলাদেশ বাহিনী এবং ভারতীয় বাহিনী, তাহলে হয়তো জিনিসটা রাজাকারদের এই তর্কের সুযোগ কি কমে আসতো? আমার মনে হয় না। ওইটা তখনও তো তারা তর্ক ধরতো, এখানে ভারত যেহেতু লেখা আছে। কিন্তু এভাবে লেখা হয় না কেন? যারা লেখে তারাও এক ধরনের এগুলোতে একটু মানসিক বৈকল্য সবারই হয়, বা কি বলবো, এক ধরনের মানসিক টেনশন হয় এসব ফ্রেজিং করতে গিয়ে। আমরা যেটা দেখলাম এখানে, এবং এই দলিল ওখানে একটু ভাষাও ভুল আছে ইংরেজিতে, সেটা কোনো সমস্যা না। আরেকটা জিনিস এখানে দেখার বিষয়, সেটা হলো যে ভারতীয়রা পরবর্তীতে এটা শুধু যদি তাদের বিজয় হিসাবে কোথাও দেখিয়ে থাকে, আমি শুনেছি যে তারা এটাকে ওইভাবে বলে, শুনেছি, আমি জানি না, কিন্তু এইটা তো ভারতীয়দেরও কিন্তু উচিত নয়, কারণ তারা তো কাগজেই লিখেছে যে এটা বাংলাদেশি এবং ভারতীয় বাহিনীর যৌথ কমান্ডার অরোরা সাহেবের কাছে নিয়াজি সাহেব আত্মসমর্পণ করছে। ফলে আমরা যদি দলিলে দেখি, দলিলে কিন্তু কোনো সমস্যা নাই, দলিলে সুস্পষ্টভাবে বলেছে কার কাছে কারা এখানে আত্মসমর্পণ করছে। তাহলে আমাদের মূল আলোচনাটা কি করলাম, যে ফুয়াদের যে কলিজাটা জ্বলে তার কারণ হলো ফুয়াদ তো আত্মসমর্পণ করেছিল, আত্মসমর্পণ করে সে আবার ওইখান থেকে উঠে এসেছে আমাদের সাথে যুদ্ধ করার জন্য। আর ভারতীয়দের কাছে আত্মসমর্পণ বিষয়ক যে জটিলতা, সেটাও কিন্তু আমি একটু নিরসন করার